আমরা দেখতে পাই একটি প্লেন এক ভয়ঙ্কর ঝড়ের সাথে রীতিমতো যুদ্ধ করছে। আমাদের মেন ক্যারেক্টার ফ্র্যাঙ্ক তার কিছু কর্মচারীদের নিয়ে বেইজিং ফিরছিল। শুরুতে সবকিছু একদম ঠিকঠাকই ছিল, কিন্তু প্লেনটি যেমনই এক ভয়ঙ্কর বালির ঝড়ের কবলে পড়ল, ঠিক তখনই হঠাৎ করে পুরো বিমানটি প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। ভেতরে বসে থাকা সমস্ত কর্মচারীরা ভয়ে রীতিমতো জমে যায়। নিমিষের মধ্যেই প্লেনের একটা ডানা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যায় এবং সেটার একটা পাখা ভেঙে সোজা ককপিটের ভেতরে গিয়ে ঢোকে। এই ভয়ঙ্কর ধাক্কার বিমানের সমস্ত ইলেকট্রনিক সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে প্লেনটি সম্পূর্ণ বেসামাল হয়ে মাঝ আকাশে গোল গোল ঘুরতে থাকে। ভিতরে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী এক ধাক্কাতে ছিটকে গিয়ে ছাদের সাথে ধাক্কা খায় এবং বাকি সবাই বিমানের ভেতরে পুতুলের মতো এদিক ওদিক আছড়ে পড়তে শুরু করে। পরের মুহূর্তে বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রচণ্ড বেগে নিচের দিকে আছড়ে পড়তে থাকে। মাটিতে পৌঁছাতে সেটি একটি উঁচু পাহাড়ের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেনের পেছনের অংশটি পুরোপুরি আলাদা হয়ে যায় এবং একজন কর্মচারী আকাশের 1000 ফুট উচ্চতা থেকে সোজা নিচের দিকে পড়ে যায়। কিন্তু এত কিছুর পরও বিমানটি থামার কোনো নামই নিচ্ছিল না। সেটি বেসামাল অবস্থায় মরুভূমির বালির উপর প্রচণ্ড বেগে ঘোষটাতে থাকে। কয়েক ঘন্টা পর যখন সবার জ্ঞান ফেরে, তখন তারা দেখতে পায় যে অবশেষে বিমানটি থেমেছে। কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে তাদের 3 জন সঙ্গী ঘটনাস্থলেই মারা গিয়েছিল এবং ক্যাপ্টেন ফ্র্যাঙ্কও মারাত্মকভাবে আহত হয়েছিল। বাইরে বালির ঝড় তখনও থামার কোনো নামই নিচ্ছিল না, আর এমন অবস্থায় বিমানের বাইরে বের হওয়াটা ছিল পুরোপুরি অসম্ভব। তার উপর বিমানের ভেতরে অক্সিজেনও ক্রমাগত কমে আসছিল। ঠিক তখনই বাধ্য হয়ে এক সঙ্গী কোনো কিছু না ভেবেই জানালার কাঁচ ভেঙে ফেলে, কিন্তু পরের মুহূর্তে প্রচণ্ড বেগে বালি ভেতরে ঢুকতে শুরু করে। তখন সবাই বুঝতে পারে না যে তাদের পুরো বিমানটায় বালির নিচে চাপা পড়ে গেছে। কিছুক্ষণ পর ঝড়ো হাওয়া বালি সরাতে শুরু করে এবং দেখতে দেখতে পুরো বিমানটি আবারও দৃশ্যমান হয়ে ওঠে। বেঁচে যাওয়া সমস্ত মানুষগুলো ভয় পেতে পেতে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই তারা সবার আগে খাবার আর পানীয় সামগ্রী খোঁজ শুরু করে দেয়। ঠিক তখনই তাদের সামনে এক ভয়ানক সত্যি এসে দাঁড়ায়। তাদের কাছে শুধুমাত্র 1 মাসের মতো খাবার এবং পান করার মতো পানি অবশিষ্ট আছে। ক্যাপ্টেন ম্যাপ দেখে সবাইকে জানান যে তাদের বিমানটি চীনের এমন এক অজানা মরুভূমিতে ক্র্যাশ করেছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের নামগন্ধও নেই। সবচেয়ে বড় বিপদের কথা হলো তাদের কাছে কোনো রেডিও সিগন্যালও বেঁচে ছিল না, যার সাহায্যে তারা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে। এরই মাঝে এক টেকোলোক এগিয়ে এসে বলে যে আমি হেঁটে এই মরুভূমি পার হয়ে বাইরে বেরিয়ে যেতে পারবো, কারণ এর আগেও আমি অনেকবার ট্রেকিং করেছি। কিন্তু তখনই রেডি নামের এক ব্যক্তি তাকে আটকে দেয়। সে জানায় যে এখন জুলাই মাস চলছে এবং এই মরুভূমিতে জুলাই মাসটিকে বছরের সবচেয়ে উত্তপ্ত মাস হিসেবে ধরা হয়। সে বুঝিয়ে বলে যদি কেউ এখান থেকে 1 গ্লাস পানিও খেয়ে বের হয় তবে রাস্তায় তার শরীর থেকে এর চেয়ে 10 গুণ বেশি ঘাম বেরিয়ে যাবে। এ কথা শোনা মাত্রই সেই টেকোলোকটিও বুঝতে পারে যে এই সুবিশাল মরুভূমি একা পার হওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এরপর সবাই মিলে তাদের মৃত 3 জন সঙ্গীকে মরুভূমির বালিতে সমাহিত করে। এই মুহূর্তটি সবার জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ তারা এবার খুব ভালো করে বুঝতে পেরেছিল যে তাদের বেঁচে থাকার আসল লড়াই তো মাত্র শুরু হতে যাচ্ছে। সেই রাতে সবাই ক্লান্ত হয়ে প্লেনের ভেতরেই ঘুমিয়ে পড়ে। তাদের মনে একটা ক্ষীণ আশা ছিল যে পরের দিন হয়তো নতুন কোনো পথ বেরিয়ে আসবে। কিন্তু মাঝরাতে ডেভিস যেমনই ওয়াশরুমে যাওয়ার জন্য প্লেন থেকে বাইরে বের হয়, ঠিক তখনই মরুভূমিতে প্রবল ধূলিঝড় শুরু হয়ে যায়। হঠাৎ করে তার পা একটা পাথরের সাথে হোঁচট খায় এবং সে তার ভারসাম্য হারিয়ে ফেলে। বালির স্তূপ থেকে পিছলে সে সোজা একটা গভীর খাদের ভেতরে গিয়ে পড়ে। ধূলিঝড়ের কারণে সে চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। সে সাহায্যের জন্য চিৎকার করে লোক ডাকতে শুরু করে, কিন্তু ঝড়ো হাওয়ার গর্জন তার সমস্ত আর্তনাদকে পুরোপুরি দমিয়ে দেয়। পরের দিন সকালে যখন সবার ঘুম ভাঙে, তখন তারা বুঝতে পারে যে ডেভিস গায়েব হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই সবাই আতঙ্কিত হয়ে তাকে চারদিকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও তার কোনো নামগন্ধ পাওয়া যায় না। আসলে রাতে আসা সেই ভয়ঙ্কর বালির ঝড়ে ডেভিস জ্যান্ত অবস্থাতে বালির নিচে চাপা পড়ে গিয়েছিল,
কিন্তু এই নির্মম সত্যিটা থেকে পুরোপুরি অজানা থাকে তার সুপারভাইজার চিৎকার করে তার নাম ধরে ডাকতে থাকে। সে তাকে খোঁজার জন্য বাইরে বেরোতেই যাবে। ঠিক এমন সময় আরও একটি ভয়ঙ্কর বালির ঝড় সোজা তাদের দিকেই ধেয়ে আসতে শুরু করে। বাধ্য হয়ে বাকি লোকেরা তাকে টেনে হিঁচড়ে আবার বিমানের ভেতরে নিয়ে আসে। ঝড় থামার পর সঙ্গীর এই হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় পুরো গ্রুপের মধ্যে এক চরম অস্থিরতা ছড়িয়ে পড়ে। এর মাঝেই দুজন প্যাসেঞ্জার চুপি চুপি কিছু পানির বোতল নিয়ে মরুভূমির দিকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই ক্যাপ্টেন তাদের দেখে ফেলেন। তিনি অত্যন্ত কড়া গলায় বলেন, এখান থেকে কেউ এক ফোঁটা পানিও নিয়ে যেতে পারবে না। দেখতে দেখতে কথা কাটাকাটি এতটাই বেড়ে যায় যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই ধাক্কাধাক্কির মাঝেই পানির বোতলটির লোহার পাইপের সাথে ধাক্কা লেগে ফেটে যায়, যার ফলে তাদের বেঁচে থাকা সমস্ত মহামূল্যবান পানি মরুভূমির বালিতে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই দৃশ্য দেখে সবার রাগ যেন আরো বহুগুণে জ্বলে ওঠে। ঠিক তখনই এলিয়ট নামের একটি লোক সামনে এগিয়ে আসে। সে কোনো মতে সবাইকে শান্ত করে এবং সে বলে যে আমার কাছে এখান থেকে জ্যান্ত ফিরে যাওয়ার একটা উপায় আছে। সে জানায় যে গত কয়েকদিন ধরে সে ভাঙা প্লেনটাকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছিল। তার বক্তব্য ছিল সবাই যদি একসাথে সাহায্য করে তবে এই বিমানের ধ্বংসাবশেষ থেকে একটি ছোট্ট প্লেন তৈরি করা সম্ভব। এই কথা শুনে ক্যাপ্টেন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেন, প্লেন সম্পর্কে তোমার আসলে কতটা জ্ঞান আছে? এলিয়ট পুরো আত্মবিশ্বাসের সাথে জবাব দেয়, আমি এর আগেও অনেক বিমান ডিজাইন করেছি, আর এই ভাঙা বিমান থেকে আমি একটি নতুন বিমান তৈরি করে ফেলতে পারবো। আর এই কথা শোনা মাত্রই সবার সামনে যেন নতুন করে আশার আলো জেগে ওঠে। সবাই মিলে এলিয়টকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন তখনও নিজের জেদে অটল ছিল। তার মতে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এই মরুভূমিতে প্লেন বানানো একদমই অসম্ভব। তিনি মনে করেছিলেন এতে শুধুমাত্র তাদের মূল্যবান সময় আর খাবারের অপচয় হবে। হাঁটতে হাঁটতে তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছান যেখানে প্লেনের পেছনের অংশটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছিল। সেখানে তার নজর পড়ে সেই লোকটির লাশের দিকে, যে কিনা দুর্ঘটনার সময় প্লেন থেকে নিচে ছিটকে পড়েছিল। কাছে গিয়ে দেখতে ক্যাপ্টেনের তো পুরো চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন ওই লোকটির শরীর থেকে সমস্ত কাপড় গায়েব এবং তার পুরো শরীরটা গুলির নিশানায় ঝাঁঝরা হয়ে আছে। ঠিক তখনই লিডো সেখানে এসে পৌঁছায়, যার খোঁজেই ক্যাপ্টেন এত দূর পর্যন্ত এসেছিল। লিডল জানায় যে সে তার ঘড়িটা নেওয়ার জন্য এখানে ফিরে এসেছে, কারণ ঘড়িটা তার গার্লফ্রেন্ড তাকে গিফট করেছিল। কিন্তু যখন সে লাশের হাতের কবজির দিকে তাকায় তখন সে দেখে ঘড়িটা গায়েব। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে যে এই জনশূন্য মরুভূমিতে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত আছে। আর সেই লোকটা এতটা নিষ্ঠুর যে একজন মৃত মানুষের ওপর সে অসংখ্য গুলি চালিয়েছে এবং তার ঘড়িটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে ক্যাপ্টেন তাকে সাথে সাথে ক্যাম্পে ফিরে যেতে বলেন। কিন্তু লিডল তাকে জিজ্ঞেস করে বসে, আপনি নতুন প্লেন বানানোর এত বিরুদ্ধে কেন? ক্যাপ্টেন পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে তিনি মানুষকে কোনো মিথ্যা আশা দিতে চান না, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই প্লেনটি জীবনেও আকাশে উঠতে পারবে না। তখন লিডল এমন একটি কথা বলে যা ক্যাপ্টেনের পুরো চিন্তাধারায় বদলে যায়। সে বলে, আমরা যদি কাউকে আনন্দ দিতে নাও পারি, অন্ততপক্ষে তার বেঁচে থাকার আশাটুকু তো আমাদের কেড়ে নেওয়া উচিত নয়। লিডলের এই কথাটি তীরের মতো সোজা ক্যাপ্টেনের হৃদয়ে গিয়ে বিঁধে। শেষমেশ তিনিও নতুন প্লেন বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। দুজনে যখন সবার ক্যাম্পে ফিরে আসে তখন ক্যাপ্টেন এলিয়টকে বলেন, এখন থেকে সবাই তোমার সাথে মিলে নতুন প্লেনটা তৈরি করবে। এই কথা শোনা মাত্রই সবার চেহারায় যেন আবার নতুন করে আশার আলো ফুটে ওঠে। এরপর সবাই মিলে এলিয়টের নির্দেশ মতো ভাঙা প্লেনের ধ্বংসাবশেষ দিয়ে নতুন প্লেন তৈরির কাজে মন দেয়। কিন্তু মরুভূমির সেই ভয়াবহ গরম তাদের কাজটাকে আরো কয়েক গুণ কঠিন করে তোলে। দিনের বেলার বাইরে কাজ করা মানে নিজের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে দিনের বেলায় তারা বিশ্রাম নেবে এবং সারা রাত ধরে কাজ করবে। এই সমস্ত কিছুর দায়িত্ব ক্যাপ্টেন নিজের কাঁধে তুলে নেন, যাতে সবকিছু একদম ঠিক সময়ে হয়। তারা প্লেনের পাশে আগুন জ্বালায় এবং একটা ছোট জেনারেটরের সাহায্যে রাতের বেলায় আলোর ব্যবস্থা করে ফেলে। কিন্তু এক রাতে ওয়েল্ডিং করার সময় কিছু স্ফুলিঙ্গ সোজা গিয়ে পড়ে ফুয়েলের ড্রামের ওপর। আর তখনই হঠাৎ করে এক বিকট বিস্ফোরণ ঘটে যায়, যা দেখে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ভাগ্য ভালো যে এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি, কিন্তু তাদের বেশিরভাগ মহামূল্যবান ফুয়েল আগুনে পুড়ে একেবারে শেষ হয়ে যায়। তখনই একজন সবাইকে জানায় যে এখন তাদের কাছে ঠিক ততটুকু ফুয়েলই অবশিষ্ট আছে যা দিয়ে নতুন বিমানটিকে কেবল একবার এর জন্যই ওড়ানো সম্ভব।
ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে এখন রাতের বেলায় কাজ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে তাদের মরুভূমির সেই চামড়া পোড়ানো কড়া রোদেই কাজ করতে হয়। সূর্যের সেই তপ্ত রোদ প্রতিটা মুহূর্তে তাদের দুর্বল করে দিচ্ছিল। তারপরেও তাদের মধ্যে কেউ হার মানেনি। সবাই নিজেদের জান বাজি রেখে নতুন প্লেনটাকে তৈরি করার কাজে মগ্ন থাকে। বেশ কয়েকদিনের হাড় ভাঙা খাটুনির পর তাদের সামনে এবার সবচেয়ে কঠিন কাজটা এসে দাঁড়ায়। তাদের প্লেনের সেই বিশাল আর ভারী ডানাটিকে সঠিক জায়গায় ফিট করতে হবে। এই কাজে বিন্দুমাত্র ভুল করার কোনো সুযোগ ছিল না, কারণ ডানাটি যদি একবার বালির উপর পড়ে যায় তবে সেটিকে দ্বিতীয়বার তোলার মতো কোনো ক্রেন তাদের কাছে ছিল না। এক মুহূর্ত নষ্ট না করে সবাই মিলে চেনের সাহায্যে সেই ভারী ডানাটিকে ধীরে ধীরে নিচের দিকে নামাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে চেনটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। সেই বিশাল ভারী ডানাটি সম্পূর্ণ বেসামাল হয়ে নিচে পড়ে যায় এবং সোজা প্লেনের মূল কাঠামোর সাথে সজোরে ধাক্কা খায়। এই দৃশ্য দেখে সবাই মনে হয়েছিল তাদের এতদিনের অক্লান্ত পরিশ্রম বুঝি নিমিষেই শেষ হয়ে গেল। কিন্তু তখনই ম্যাক্স প্লেনের ভিতর থেকে বেরিয়ে আসে এবং আনন্দে চিৎকার করে বলে ওঠে, কাজ শেষ হয়ে গেছে। এই কথা শুনে সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। এলিয়ট যখন মনোযোগ দিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে ডানাটি সত্যি একদম সঠিক পজিশনে খুব মজবুতভাবে ফিট হয়ে গেছে। এই দৃশ্য দেখা মাত্রই মানুষের আনন্দে আর কোনো সীমা থাকে না। অনেকদিন পরে প্রথমবারের মতো তাদের মনে হলো হয়তো এবার সত্যি তারা এখান থেকে জ্যান্ত ফিরে যাবে। খুশিতে আত্মহারা হয়ে সবাই নাচ গান করে সেলিব্রেট করতে শুরু করে। সেই সাথে তারা মরুভূমির বালি সরিয়ে একটা ছোট রানওয়ে তৈরির কাজও শুরু করে দেয়, যাতে প্লেনটি খুব সহজেই উড়াল দিতে পারে। কিন্তু তাদের এই বেঁচে থাকার লড়াই এখনো শেষ হয়নি। কয়েকদিন পর মরুভূমির আবহাওয়া হঠাৎ করে বদলে যায়। পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং ক্রমাগত বাজ পড়তে শুরু করে। সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল পেট্রোল ভর্তি প্লেনের ডানাটি নিয়ে। যদি সেটার উপর বাজ পড়ে তবে পুরো প্লেনটা এক ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে উড়ে যেতে পারে। তাই সবাই নিজের যান বাঁচানোর জন্য দ্রুত একটা নিরাপদ জায়গার দিকে ছুটতে শুরু করে। কিন্তু এলিয়ট সেখানে দাঁড়িয়ে থাকে। সে তার এতদিনের কঠোর পরিশ্রমে বানানো প্লেনটাকে কোনোভাবে ছেড়ে যেতে চাচ্ছিল না। উল্টো সে সোজা গিয়ে প্লেনটার উপর চড়ে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে এক ভয়ঙ্কর বাজ সোজা তার দিকে ধেয়ে আসতে শুরু করে। কিন্তু একদম শেষ মুহূর্তে ক্যাপ্টেন দৌড়ে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। আর এভাবে ক্যাপ্টেন এলিয়টের যান বাঁচিয়ে নেন, কারণ তিনি খুব ভালো করে জানতেন যে যদি এলিয়ট মারা যায় তবে এই প্লেনটা সম্পূর্ণ করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়বে। ঝড় কেটে যাওয়ার পর সবাই মিলে তাদের এই নতুন প্লেনের নাম রাখে ফিনিক্স। যদিও এখন এর ওপর সামান্য কিছু কাজ বাকি ছিল, এরই মাঝে তাদের পান করার পানিও খুব দ্রুত ফুরিয়ে আসছিল। তাই কেলি জীবনের শেষ আশা বুকে নিয়ে পানির সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে এমন এক দৃশ্য দেখতে পায় যা তার একেবারে হুঁশ উড়িয়ে দেয়। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে তার টিমের কাছে ফিরে আসে। রাত নামতে ক্যাপ্টেন তার দুজন সঙ্গীকে নিয়ে দূরবীন হাতে সেখানে পৌঁছান। তখনই তিনি দেখতে পান যে মরুভূমিতে কিছু দূরে বেশ কয়েকটা তাঁবু খাটানো রয়েছে। ক্যাপ্টেন আর মার্ক যখন মনোযোগ দিয়ে দেখেন তারা বুঝতে পারেন যে এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো ভয়ঙ্কর সব লুটেরা যারা মরুভূমির পথ দিয়ে অস্ত্রের চোরাচালান করে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে এমন একটা দৃশ্য দেখতে পায় যা তার একেবারে হুঁশ উড়িয়ে দেয়। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে তার টিমের কাছে ফিরে আসে। ক্যাপ্টেন বলেন যে এখন পানির ব্যবস্থা করার শুধু একটাই পথ খোলা আছে, তাদের ওই লুটেরাদের কাছে গিয়ে সাহায্য চাইতে হবে। কিন্তু এলিয়ট সাথে সাথে এই কাজ করতে বারণ করে দেয়। সে বলে যে ওদের কাছে বিপজ্জনক সব অস্ত্র রয়েছে, যদি ক্যাপ্টেনের কিছু হয়ে যায় তবে ফিনিক্সকে সম্পূর্ণ করা অসম্ভব হয়ে যাবে। তারপরও ক্যাপ্টেনের কথায় তার কয়েকজন সঙ্গী ওই লুটেরাদের দিকে এগিয়ে যায়। অন্যদিকে নিরাপত্তার জন্য ক্যাপ্টেন তার একজন সঙ্গীর সাথে কিছুটা দূরে একটা বড় পাথরের পেছনে লুকিয়ে পড়েন, যাতে দরকার পড়লে তিনি কভার ফায়ার দিতে পারেন। ওদিকে যেমনই তাদের সঙ্গীরা পানি চাওয়ার জন্য সামনে এগোয় ঠিক তখনই এক লুটেরা তাদের কোনো কথা না শুনে সোজা তাদের উপর ফায়ারিং শুরু করে দেয়, যার ফলে তাদের একজন সঙ্গী স্পটেই মারা যায়। এই দৃশ্য দেখা মাত্রই ক্যাপ্টেন এবং তার সঙ্গীও পাল্টা ফায়ারিং শুরু করে দেন। কিছুক্ষণের মধ্যেই প্রায় সমস্ত লুটেরা সেখানে খতম হয়ে যায়। তবে একজন লুটেরা আহত অবস্থায় সেখান থেকে পালাতে সক্ষম হয়। ক্যাপ্টেন চাইলে তাকে খুব সহজেই মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি গুলি চালাননি, কারণ তিনি কোনো খুনি হতে চাননি। এরই মাঝে ক্যাপ্টেন নিহত লুটেরাদের তল্লাশি নিতে শুরু করেন। ঠিক তখনই তার নজর যায় এক লুটেরার হাতে বাঁধা ঘড়িটির দিকে। তিনি দেখেন এটা তো ঠিক সেই ঘড়িটাই যেটা লিডলের গার্লফ্রেন্ড তাকে গিফট করেছিল। এবার সবার কাছে পুরো সত্যটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়।
প্লেন ক্র্যাশের পর মৃত সেই সঙ্গীর লাশের ওপর গুলি চালানো হয়েছিল এবং যার ঘড়িটা লুট করা হয়েছিল তাকে লুট করার পেছনে আর কেউ নয় বরং এই লুটেরাই ছিল। এরপর তারা এক আহত লুটেরাকে বন্দি করে তাদের ক্যাম্পে নিয়ে আসে। গ্রুপের কয়েকজন চাচ্ছিল তাকে ওখানে মেরে ফেলতে, কারণ ওই লোকটার সঙ্গীরাই তাদের এক বন্ধুর জীবন কেড়ে নিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন এমনটা করতে পুরোপুরি নিষেধ করে দেন, আর এই বিষয় নিয়ে পুরো টিমের মধ্যে এক তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই এলিয়ট হঠাৎ করে বন্দুক বের করে ওই আহত লুটেরাকে সোজা গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেনের রাগের বাঁধ ভেঙে যায়। দুজনের মধ্যে এক বিশাল ঝগড়া শুরু হয়ে যায়। এলিয়ট সমস্ত দোষ ক্যাপ্টেনের ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে ক্যাপ্টেনের যদি ভুল না হতো তবে আমরা আজ এই মরুভূমিতে এভাবে আটকা পড়তাম না। সে এটাও মনে করিয়ে দেয় যে সে আগেই ওই লুটেরাদের কাছে যেতে বারণ করেছিল, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শোনেননি। আর সেই একটা ভুল সিদ্ধান্তর কারণে তাদের একজন সঙ্গী প্রাণ হারাতে হয়েছে। এই কথা শোনা মাত্রই ক্যাপ্টেন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে এলিয়টের মুখের উপর এক প্রচন্ড জোরে ঘুষি বসিয়ে দেন। সেই একটা ঘুষি এলিয়টের ইগোতে মারাত্মক আঘাত হানে। সে রাগে সবার সামনে পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর 1 মিনিটের জন্য ফিনিক্সের ওপর কোনো কাজ করবে না। এই কথা শোনা মাত্রই পুরো গ্রুপের মধ্যে এক বিশাল আতঙ্কের সৃষ্টি হয়, কারণ সবাই খুব ভালো করেই জানতো যে যদি এলিয়ট তাদের সঙ্গ ছেড়ে দেয় তবে ফিনিক্স আর কোনোদিনই তৈরি করা সম্ভব হবে না। শেষমেশ সবার জীবন বাঁচানোর খাতিরে ক্যাপ্টেনকে তার কাছে মাথা নত করতেই হয়। তিনি নিজে এলিয়টের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন যে এখন থেকে তিনি কোনো প্রশ্ন ছাড়া তার প্রতিটি কথা মেনে চলবেন। ক্যাপ্টেনের এই কথা শোনার পর অবশেষে এলিয়টের রাগ শান্ত হয় এবং সে আরও একবার ফিনিক্সকে সম্পূর্ণ করার কাজে লেগে পড়ে। কিন্তু কাজ শুরু হতে না হতে সে লুটেরারা আরও একবার সেখানে এসে হাজির হয়। তবে এবার তারা সরাসরি হামলা করার বদলে অপেক্ষা করাটাকে বেশি শ্রেয় মনে করে। তারা খুব ভালো করে জানতো যে ক্যাপ্টেনের টিমের কাছে এখন তাদের বন্দুকগুলো রয়েছে, তাই তারা ভাবে যে যেমনই তাদের খাবার আর পানি শেষ হয়ে যাবে পুরো টিম এমনিতেই দুর্বল হয়ে পড়বে, আর তখন তাদের উপর হামলা করাটা একদম সহজ হয়ে যাবে। অন্যদিকে বিপদ ক্রমশ বাড়তে দেখে টিম ফিনিক্সকে প্রস্তুত করার কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নেয়। অবশেষে বেশ কয়েকদিনের হাড় ভাঙা খাটুনির পর ফিনিক্স পুরোপুরি তৈরি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের হাতে একটা পুরনো ম্যাগাজিন এসে পড়ে। সেখানে ছোট ছোট প্লেনের বেশ কিছু মডেল ছাপা ছিল। সেগুলো দেখা মাত্র ক্যাপ্টেনের তো পুরো চোখ কপালে উঠে যায়, কারণ ফিনিক্সের ডিজাইনের সাথে ওই মডেলগুলো হুবহু মিল ছিল। ঠিক পরের মুহূর্তে এলিটের সবচেয়ে বড় সিক্রেটটা সবার সামনে ফাঁস হয়ে যায়। শুরুতে সে যে প্লেন বানানোর কথা বলেছিল সেগুলো কোনো আসল প্লেন ছিল না, বরং সেগুলো ছিল বাচ্চাদের ওড়ানো খেলনা মডেল প্লেন। এলিয়ট তার পুরো জীবনভর শুধুমাত্র রিমোট কন্ট্রোল মডেল প্লেনই ডিজাইন করে এসেছে। সে আজ পর্যন্ত কোনো আসল ওড়ার মতো প্লেন তৈরি করেনি। এই ভয়ানক সত্যিটি সামনে আসতে সবার রাগে বাঁধ পুরোপুরি ভেঙে যায়। ইয়ান নামের এক সঙ্গী তো রাগে অন্ধ হয়ে সোজা এলিয়টের কপালের উপর বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে যে এলিয়ট এতদিন ধরে তাদের সবার জীবনের সাথে এক জঘন্য খেলা খেলেছিল। তার মতে এই আবর্জনার মতো প্লেনটা জীবনে ওড়াতে পারবে না। কিন্তু এত কিছুর পরও এলিয়টের চেহারা বিন্দুমাত্র কোনো ভয়ের ছাপ ছিল না। তার নিজের ডিজাইনের উপর সম্পূর্ণ ভরসা ছিল। সে ফুল কনফিডেন্সের সাথে বলে যে তার বানানো প্লেন 100% উড়বে। তখনই ক্যাপ্টেন মাঝখানে এসে সঠিক সময়ে ইয়ানকে গুলি চালানো থেকে আটকে দেন। ঠিক সেই মুহূর্তে মরুভূমিতে আবার প্রবল বেগে ধূলিঝড় শুরু হয়। বাতাসের চাপ এতটাই বেড়ে যায় যে ফিনিক্স নিজে থেকে হালকা হালকা উপরের দিকে উঠতে শুরু করে। এই দৃশ্য দেখে সবার মনে এই বিশ্বাসটুকু জন্ম নেয় যে এলিয়টের ডিজাইনটা সত্যি কাজ করতে পারে। কিন্তু পরের মুহূর্তে ঝড়টা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখতে দেখতে পুরো ফিনিক্স প্লেনটা বালির নিচে পুরোপুরি চাপা পড়ে যায়। আবহাওয়া শান্ত হওয়ার পরই সবাই যখন বালির নিচে সমাহিত তাদের প্লেনটাকে দেখতে পায় তখন তাদের সব আনন্দ যেন এক নিমিষে চরম হতাশায় পরিণত হয়। বালিতে চাপা পড়া ফিনিক্সকে দেখে সবার মনে হতে থাকে যে তাদের এতদিনের সব পরিশ্রম বুঝি বৃথাই গেল। হয়তো তারা আর কোনোদিনই এই ফিনিক্সকে বালির নিচে থেকে বের করতে পারবে না। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের বীরের মতো সামনে এগিয়ে আসেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন তারা নিজেদের রক্তঘাম ঝরিয়ে এই ফিনিক্সকে বানিয়েছে, আর এখন তারা যে কোনো মূল্যেই এটাকে উড়িয়ে এখান থেকে বেরোবেই। ক্যাপ্টেন সবাইকে মনে করিয়ে দেন যে তাদের পরিবার অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে, আর তারা নিজেদের সঙ্গীদের এই আত্মত্যাগকে কিছুতেই বৃথা হতে দেবে না। ক্যাপ্টেনের এই কথাগুলো পুরো টিমের ভেতর যেন নতুন করে প্রাণ সঞ্চয় করে দেয়। সবাই নিজেদের পুরো শক্তি দিয়ে কাজে লেগে পড়ে। মাত্র কয়েক মিনিটের চেষ্টাতে তারা ফিনিক্সকে বালির নিচ থেকে বের করে নেয় এবং ধাক্কা দিয়ে সোজা রানওয়ের দিকে নিয়ে যায়। সবকিছু প্রস্তুত হয়ে যাওয়ার পর
ক্যাপ্টেন প্রথমবারের মতো ফিনিক্সের ইঞ্জিন স্টার্ট করতে বসেন। সবাই চরম উৎকণ্ঠার সাথে ইঞ্জিনটাকে চালু হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু ঠিক তখনই ইঞ্জিনের ভিতরে ছোটখাটো একটা ব্লাস্ট হয়। সেই বিকট আওয়াজটা দূরে বসে থাকা লুটেরাদের কান পর্যন্ত পৌঁছে যায়, আর ঠিক পরের মুহূর্তে ফিনিক্সের ইঞ্জিনটি আবারও বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে সবার যেন শ্বাস আটকে আসে, কিন্তু ক্যাপ্টেন হার মানার পাত্র নন। তিনি আবারও ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ইঞ্জিনটা কয়েক সেকেন্ডের জন্য চালু হতো, আর তারপর আবার ধপ করে বন্ধ হয়ে যেত। এটা থেকে এলিয়ট সহ উপস্থিত সবাই ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তাদের মনে হতে থাকে যে হয়তো বাঁচার এই শেষ সুযোগটাও তারা হারিয়ে ফেলেছে। কিন্তু ক্যাপ্টেন হাল না ছেড়ে একটা শেষ চেষ্টা করেন, আর ম্যাজিকের মতো এবার ফিনিক্সের ইঞ্জিনটা এক বিকট গর্জনের সাথে পুরোপুরি স্টার্ট হয়ে যায়। এই দৃশ্য দেখা মাত্রই সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে ওঠে। ইঞ্জিনের সেই গর্জন দূরে বসে থাকা লুটেরাদের কানেও পৌঁছে যায়। তারা সাথে সাথে নিজেদের ঘোড়া চড়ে হাতে বন্দুক নিয়ে পাগলের মতো ফিনিক্সের দিকে ছুটে আসতে শুরু করে। এদিকে সবাই এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্লেনের ওপর চড়ে বসে এবং প্লেনের ডানাগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে। আসলে এলিয়ট এই ফিনিক্সটাকে একদম ভিন্ন একটা স্টাইলে ডিজাইন করেছিল। এর ভেতরে বসার মতো কোনো জায়গায় ছিল না। তারা সেই ভাঙা বিমানের অংশ দিয়ে শুধুমাত্র ওড়ার মতো হালকা একটা কাঠামো তৈরি করেছিল, যাতে খুব সামান্য ফুয়েল ব্যবহার করে তারা এই ভয়ানক মরুভূমি থেকে বেরিয়ে যেতে পারে। এবার শুরু হয় শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স। ফিনিক্স রানওয়ের ওপর তার সর্বোচ্চ গতিতে দৌড়াতে শুরু করে। অন্যদিকে পেছন থেকে লুটেরা ক্রমাগত বৃষ্টির মতো গুলিবর্ষণ করছিল। এই অবিরাম ফায়ারিং এর মাঝে প্লেনের একটা ডানা হঠাৎ করে গোলযোগ দেখা যায়। এটা দেখা মাত্রই এলিয়ট একটু দেরি না করে সোজা পেছনের দিকে চলে যায়। সে নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে চলন্ত প্লেনের উপরে সে যান্ত্রিক ত্রুটিটা ঠিক করার কাজে লেগে পড়ে। ঠিক তখনই তাদের রানওয়েটাও শেষ হয়ে যায় এবং ফিনিক্স সোজা একটা গভীর খাদের দিকে ধেয়ে যেতে থাকে। তাদের কাছে থামার কোনো উপায় ছিল না, কারণ পেছনে তখনও সাক্ষাৎ যমদূতের মতো লুটেরা তাড়া করছিল। আর ঠিক পরের মুহূর্তেই প্লেনটা সোজা গিয়ে ওই গভীর খাদের ভিতরে পড়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে পিছু ধাওয়া করা লুটেরারা সেখানে থমকে দাঁড়ায়। তাদের মনে এই বিশ্বাসটা পুরোপুরি গেঁথে যায় যে ফিনিক্স এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু না, পরের মুহূর্তে ঘটে যায় এক অবিশ্বাস্য মিরাকেল। আসলে এই নতুন বিমানটিকে এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে সেটা খুব সহজেই গভীর খাদ থেকে ডানা মেলে সোজা আকাশে বুকে উড়াল দেয়। এই অবাক করার দৃশ্য দেখে সমস্ত লুটেরা তো রীতিমতো বোকা বনে যায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এত ভাঙাচোরা একটা বিমান সত্যি আকাশে উঠতে পারে। অন্যদিকে ফিনিক্সে সওয়ার হওয়া প্রতিটি মানুষ খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে শুরু করে, কারণ তাদের কয়েক সপ্তাহের সেই হাড় ভাঙা অমানবিক পরিশ্রম অবশেষে সফলতার মুখ দেখেছে। তারা সম্পূর্ণ অসম্ভব একটা কাজকে সম্ভব করে দেখিয়েছে এবং মৃত্যুকে পরাস্ত করে বীরের বেশে ফিরে এসেছে। আর এই অসাধারণ মুহূর্তটির মাধ্যমে এই মাস্টারপিস স্টোরিটি সমাপ্তি ঘটে।